আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি প্রত্যাশা করছি তোমরা আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, সম্মানিত অভিভাবক এবং প্রিয় সুধীজন, আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত অভিভাবক, আপনারা ইতোমধ্যে অবগত মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ ইতোমধ্যে আয়োজন করেছে অনলাইন ক্লাস। সম্মানিত অভিভাবক, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য, অন্তত ভবিষ্যতের জন্য, লেখাপড়া ভালো করার জন্য আমাদের অনলাইন ক্লাসে আপনার সন্তানের অংশগ্রহণ নিশ্চিত করুন। যারা এখনো এমজেএফ স্কুল অ্যান্ড কলেজের ফেসবুক পেজে লাইক দেননি, দ্রুত লাইক দিয়ে আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করুন এবং আপনার সন্তানের লেখাপড়া নিশ্চিত করুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আবারও বরাবরের ন্যায় হাজির হয়েছি পঞ্চম লেকচার নিয়ে পরিমাণগত রসায়নের গাণিতিক সমস্যা অংশটুকু দেখানোর জন্য। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে অম্লমিতি এবং ক্ষারমিতি সংক্রান্ত গাণিতিক সমস্যা। আমার সম্পূর্ণ শেষ হয়নি, আমি আজকে অম্লমিতি এবং ক্ষারমিতির গাণিতিক সমস্যাগুলোর শেষের অংশটুকু আমি আজকে শেষ করে দেব ইনশাআল্লাহ। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই মুহূর্তে যারা আমার অনলাইনে আছো, তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করো আমার সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা, দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা। তোমরা দ্রুত কমেন্টস বক্সে কমেন্টস করো এবং সেই সাথে আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আর কথা না বাড়িয়ে এখনই শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাস। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অনলাইন ক্লাস শুরু করা যাক। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রিসিটির একটু গোলযোগের কারণে আমরা কয়েক সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। তো যাই হোক, আমাকে দেখা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্টস করো। তো যাই হোক, আশা করি দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি সরাসরি ক্লাসে এখন চলে যাচ্ছি। তোমরা মানসিকভাবে এবং শারীরিকভাবে উভয়ভাবে তোমরা প্রিপারেশন নাও এবং কাগজ কলম বের করে ফেলো। আমরা দ্রুত কতগুলো আমরা গাণিতিক সমস্যা আজকে সমাধান করে আজকের ক্লাস শেষ করে দিব। তো যাই হোক, চলো এখন অঙ্ক শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রত্যাশা করছি তোমরা ইতিমধ্যে মেন্টালি প্রিপারেশন নিয়ে ফেলেছো। আমরা প্রথম অঙ্কে চলে যাই। আজকের 1 নম্বর সলিউশন। 1 নম্বর অঙ্কটা হচ্ছে 60 ml 0.5 মোলার HCl। 60 ml 0.5 মোলার HCl, 40 ml 2 মোলার HCl, 20 ml 1 মোলার HCl। HCl এসব দ্রবণ একটি 250 ml আয়তনিক ফ্লাস্কে বা আয়তন মাপক ফ্লাস্কে নিয়ে শেষে পানি যোগ করে দ্রবণের আয়তন 250 ml করা হলো। 250 ml করা হলো। নতুন দ্রবণে অ্যাসিডের ঘনমাত্রা কত? নতুন দ্রবণে অ্যাসিডের ঘনমাত্রা
কত। একটা স্মার্ট কোশ্চেন শিক্ষার্থী বন্ধুরা, দেখো যেখানে 60 ml 0.5 মোলার HCl দ্রবণ দেওয়া আছে, আবার সেই সাথে দেওয়া আছে 40 ml 2 মোলার HCl দ্রবণ, এবং সেই সাথে দেওয়া আছে 20 ml 1 মোলার HCl দ্রবণ। অর্থাৎ এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তিনটা দ্রবণ দেওয়া আছে, বিভিন্ন আয়তনের বিভিন্ন ঘনমাত্রার তিনটি দ্রবণ দেওয়া আছে। এই তিনটি দ্রবণকে এই ফার্স্ট সলিউশন, সেকেন্ড সলিউশন এবং থার্ড সলিউশন, এই তিনটা দ্রবণকে আমি যদি একটা পাত্রের মধ্যে যার আয়তন 250 ml, এই 250 ml আয়তন মাপক ফ্লাস্কের মধ্যে আমি যদি এই দ্রবণ তিনটা মিশ্রিত করি এবং সেই সাথে পানি দিয়ে যদি 250 ml ফুলফিল করি, তাহলে ওই মুহূর্তে মিশ্রিত দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত, এটাই আমাকে বের করতে হবে। সহজ একটা কোশ্চেন, আমরা সরাসরি এখন সলিউশনে চলে যাই। তো দেখো তোমরা সবাই কোশ্চেনের দিকে তাকাও, আমি কোশ্চেনটা মুছে ফেললাম। তো সলিউশনে আমরা চলে যাই। তো সবার আগে তোমরা জিনিসটা লিখবা যে আমরা জানি Vs is equal to V1S1 plus V2S2 plus V3S3। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি একই অ্যাসিড হোক অথবা ভিন্ন অ্যাসিড হোক, একই ক্ষার হোক অথবা ভিন্ন ধরনের ক্ষার হোক, যদি একাধিক দ্রবণের কোনো মিশ্রণের কথা বলে, তাহলে আমরা অবশ্যই এই সূত্রটা অ্যাপ্লাই করে নতুন দ্রবণের ঘনমাত্রা আমরা বের করতে পারবো। তো চলো আমরা নতুন দ্রবণের ঘনমাত্রা বের করি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, নতুন দ্রবণের ঘনমাত্রা বড় হাতের S অর্থাৎ ক্যাপিটাল S, তা ক্যাপিটাল S সমান V1S1 প্লাস V2S2 প্লাস V3S3 ডিভাইডেড বাই নতুন আয়তন অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন আয়তন 250 ml এর যে আয়তনটা, সেটা সেই আয়তনের কথা বলছি। এখানে বন্ধুরা V1 কত, S1 কত, V2 কত, S2 কত, আর বড় হাতের V কত 250 ml, আর বড় হাতের S সমান 1। তো বন্ধুরা তোমরা দ্রবণ থেকে লিখে ফেলো যে V1 কত, V1 হচ্ছে 60 ml যার ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার, V2 হচ্ছে 40 ml যার ঘনমাত্রা হচ্ছে 2 মোলার, এবং তৃতীয় দ্রবণ হচ্ছে আমাদের একটা তৃতীয় দ্রবণ আছে, তৃতীয় দ্রবণ হচ্ছে B3 সমান 20 ml যার ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, আর মোট আয়তন হচ্ছে 250 ml। কারণ আয়তন মাপক ফ্লাস্কের মধ্যে আমি দ্রবণটা তৈরি করব, যেহেতু আয়তন মাপক ফ্লাস্কের মধ্যে দ্রবণটা তৈরি করব, সেহেতু দ্রবণের ফ্লাস্কের আয়তন যা, দ্রবণের আয়তনও হবে তাই 250 ml। আর ঘনমাত্রাটা আমরা জানি না, আমরা ঘনমাত্রাটা এই মুহূর্তে বের করে দিব। যাই হোক, এখন আমরা সরাসরি ঘনমাত্রাটা বের করছি। তো বন্ধুরা তাহলে আমার মোট আয়তন কত, কারণ ফ্লাস্কের আয়তন 250 ml, আমি আর এককটা লিখলাম না। এবার আসি V1। তো বন্ধুরা 60 গুণন S1 কত তোমরা ক্যালকুলেশন করে ফেলো, আর আমার জন্য অপেক্ষা নয়, এখন তোমরা নিজেরাই পারবে। তো V2 40 গুণন S2 কত 2, V3 কত 20 এবং S3 কত বন্ধুরা 1। এখন তোমরা সবাই ক্যালকুলেশনে ব্যস্ত হয়ে যাও, আমাকে দ্রুত ক্যালকুলেশন করে কমেন্টস বক্সে কমেন্টস করো। তো আমি তোমাদের সুবিধার্থে করে দিচ্ছি, তো সবাই ক্যালকুলেশন করো। তো দেখো 0.52 মোলার হচ্ছে, সবাই ক্যালকুলেশনটা মিলিয়ে নাও। শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি, ক্যালকুলেশনে কম বেশি হলে হতাশ হওয়ার কিছু নেই, কনফিউশন হওয়ার কিছু নেই, তোমরা ক্যালকুলেশন করে যা পাবে তোমরা তাই লিখবে, কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমি নতুন দ্রবণের ঘনমাত্রাটা কত পেলাম, 0.52 মোলার। নতুন দ্রবণের ঘনমাত্রা পেলাম 0.52 মোলার। এটাই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত গাণিতিক সমস্যার সমাধান অংশটুকু। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 1 সেকেন্ডের মধ্যে উঠিয়ে নাও। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যে বড় হাতের ভিটা হয়তো বা দেখা যাচ্ছে না, তো এই বড় হাতের ভি মানে ক্যাপিটাল ভি হচ্ছে 250 ml, ক্যাপিটাল ভিটা হচ্ছে 250 ml। আশা করি এখন তোমরা দেখতে পেরেছো। তো যাই হোক এখন আমরা সেকেন্ড সলিউশনে চলে যাই।
এটা আরো আরো মজার অঙ্ক, আগের চাইতে আরো মজার একটা অঙ্ক এটা। সবাই দেখো আজকের 2 নম্বর কোশ্চেন, অর্থাৎ 20 ml 0.5 মোলার 15 ml 1 মোলার H2SO4 60 ml 0.1 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণ একত্রে মিশ্রিত করা হলো। আবার দেখো যে 20 ml 0.5 মোলার, 15 ml 1 মোলার, 60 ml 0.1 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণ একত্রে মিশ্রিত করা হলো। মিশ্রিত অ্যাসিডের ঘনমাত্রা বের করো। মিশ্রিত অ্যাসিডের ঘনমাত্রা বের করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আগের অঙ্কটার মতো এটা, শুধু জাস্ট ডিফারেন্স হচ্ছে আমি ভিন্ন ভিন্ন ঘনমাত্রার ভিন্ন ভিন্ন অ্যাসিড দিয়েছি। আগেরটা যেমন ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড, 3টা দ্রবণ দেওয়া ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড অনলি, আর এই প্রশ্নটার মধ্যে একটা দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা দেওয়া আছে বন্ধুরা হাইড্রোক্লোরিক অ্যাসিড, আরেকটা দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড, আরেকটা দেওয়া আছে নাইট্রিক অ্যাসিড। 3টা অ্যাসিড, একটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটি হলো সালফিউরিক অ্যাসিড, আরেকটি হলো নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ 3টা ভিন্ন ভিন্ন অ্যাসিডের দ্রবণ এখানে রাখা হয়েছে। তো যেহেতু 3টা ভিন্ন ভিন্ন অ্যাসিডের দ্রবণ এখানে রাখা হয়েছে, তো সেহেতু আমরা আগের নিয়মে এটা সমাধান করব। অ্যাসিড ভিন্ন হোক আর যাই হোক, এটা আমার দেখার বিষয় না, আমার উদ্দেশ্য হলো অ্যাসিডের ঘনমাত্রা বের করা মিশ্রিত অবস্থায়। তো যাই হোক, আমরা আগের অঙ্কটার মধ্যে আমরা করে ফেলি। তো সবাই দেখো যে আমরা জানি VS সমান V1S1 প্লাস V2S2 প্লাস V3S3। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে যে আমার অ্যাসিড ছিল 3টা, একটা ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা ছিল সালফিউরিক অ্যাসিড, আর একটা ছিল নাইট্রিক অ্যাসিড। তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে এক ক্ষারকীয় অম্ল, অর্থাৎ এক ক্ষারকীয় অ্যাসিড। এক ক্ষারকীয় অ্যাসিড হলে এর আগে কোনো এক দ্বারা গুণ করতে হয়, এক দ্বারা গুণ করলে যা, না করলেও তাই। এটা হচ্ছে দ্বিক্ষারকীয় অম্ল, অর্থাৎ দ্বিক্ষারকীয় অ্যাসিড। এজন্য এই V2S2, এটা আমরা দেখতে পাচ্ছি V2S2, এর আগে আমাকে 2 দিতে হবে। বন্ধুরা কত দিতে হবে? 2, কারণ এই H2SO4 হচ্ছে দ্বিক্ষারকীয় অম্ল। আবার নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে এক ক্ষারকীয় অম্ল। এক এখানে দেওয়া যে কথা, না দেওয়াও একই কথা, তাহলে আমরা এক আর দিলাম না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রটা লেখার পরে তোমরা সব সময় দেখবে যে এক ক্ষারকীয় অম্ল না দ্বিক্ষারকীয় অম্ল না ত্রিক্ষারকীয় অম্ল। যদি দ্বিক্ষারকীয় অম্ল হয় তাহলে তার আগে 2 দ্বারা গুণ করবে, যদি ত্রিক্ষারকীয় অম্ল হয় তাহলে তার আগে অবশ্যই 3 দ্বারা গুণ করবে। আর এক ক্ষারকীয় অম্ল হলে 1 দ্বারা গুণ করাও যা, না করাও তাই। তো যাই হোক, এখন আমরা ঘনমাত্রাটা বের করে ফেলি। তাহলে V1S1 প্লাস 2V2S2 প্লাস V3S3 ডিভাইডেড বাই বড় হাতের V। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে V1 কত, S1 কত, V2 কত, S2 কত, V3 কত, S3 কত, বড় হাতের V কত, বড় হাতের S সমান 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু পাত্র দেওয়া নেই, এখানে 3টা অ্যাসিড বলছে যে মিশ্রিত করতে। এর মানে বোঝা গেল যে 3টা অ্যাসিডের দ্রবণ যা, পাত্রের মোট আয়তনও তাই। অর্থাৎ এখানে দেখো V1 কত বন্ধুরা, V1 হচ্ছে 20 ml, VN হচ্ছে 20 ml, যার ঘনমাত্রা 0.5 মোলার, 15 ml যার ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, আর নাইট্রিক অ্যাসিড হচ্ছে 60 ml যার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার, যার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। তো বন্ধুরা দেখো,
এখানে আছে 20 ml, এখানে আছে 15 ml, আর এখানে আছে 60 ml। এই তিনটা যোগ করলে কত হয়? 95। এটাই হবে মিশ্রিত দ্রবণের আয়তন, অর্থাৎ 20 যোগ 15 যোগ 60 সমান হচ্ছে 95 ml। আর আমার বের করতে হবে ঘনমাত্রা S সমান কত। আমি ঘনমাত্রা S সমান বের করে ফেললাম। এখন আমরা ডাটাটা বসাইয়ে দেই। V1 কত? 20, তোমরা করে ফেলো, আর অপেক্ষা নয়। 2 গুণন V2 কত? 15, S2 কত? 1 যোগ V3 কত? 60, যার ঘনমাত্রা হচ্ছে 0.1 ডিভাইডেড বাই কত? 95। সবাই তোমরা ক্যালকুলেশন করে ফেলো, আমি তোমাদের ক্যালকুলেশনে হেল্প করছি। তো ক্যালকুলেশন করলে আমরা যেটা পাচ্ছি 0.484 মোলার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মিশ্রিত দ্রবণের, অর্থাৎ মিশ্রিত অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা। তা আগের অঙ্কটা ছিল একই অ্যাসিড, ভিন্ন ভিন্ন দ্রবণ, ভিন্ন ভিন্ন ঘনমাত্রা, ওটা আমরা বের করে ফেলছি। আর এটাও আমার অ্যাসিড, বাট ভিন্ন ভিন্ন অ্যাসিড, ভিন্ন ভিন্ন আয়তন, ভিন্ন ভিন্ন ঘনমাত্রা। সো নো প্রবলেম, আমরা শুধু খালি খেয়াল করব যে V1 S1 V2 S2 V3 S3, অর্থাৎ যে অ্যাসিডটার জন্য যেটা দরকার আমরা সেটা করব। অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড একক্ষারকীয়, এজন্য V1 S1, দ্বিক্ষারকীয় 2V2 S2, একক্ষারকীয় V3 S3। এরপর আমরা মান বসিয়ে দিলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গায় যদি তোমরা দেখতে না পাও একটু খেয়াল করো, আমি আবার হাত দিয়ে দেখাচ্ছি। S3 হচ্ছে 0.1 মোলার, বড় হাতের V হচ্ছে 60 ml এবং 20 ml 15 ml 60 ml, যার যোগফল হচ্ছে 95 ml, এবং মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা S সমান হয়। তো যাই হোক, আমরা আজকে দ্বিতীয় কোশ্চেনও সলভ করে ফেললাম। ইতোমধ্যে অল্প সময়ের মধ্যে আমাদের দুইটা অঙ্ক শেষ হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাই। আজকের 3 নম্বর কোশ্চেন একদম সহজ একটি অঙ্ক, যে একটি অ্যাসিডের আণবিক ভর 63, একটি অ্যাসিডের আণবিক ভর 63, ওই অ্যাসিডের 1.89 গ্রাম কে পানিতে দ্রবীভূত করে দ্রবণের আয়তন 200 ঘন সেন্টিমিটার করা হলো। 200 ঘন সেন্টিমিটার করা হলো। মিশ্রিত করা হলে বা মিশ্রিত করলে, বা মিশ্রিত, আবার দেখাচ্ছি, মিশ্রিত করলে একটি অ্যাসিডের আণবিক ভর 63, ওই অ্যাসিডের 1.89 গ্রাম পানিকে 1.89 গ্রামকে পানিতে দ্রবীভূত করে দ্রবণের আয়তন 200 ঘন সেন্টিমিটার করা হলো। 200 ঘন সেন্টিমিটার করা হলো। ওই দ্রবণে কত ঘন সেন্টিমিটার পানি যোগ করলে, তা 0.1 মোলার দ্রবণে পরিণত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে মনে হচ্ছে একটা জটিল অঙ্ক নিয়ে এসেছি আমি। আসলে অঙ্কটা একদম সহজ, তোমরা বলবা একটা ছোট্ট একটা অঙ্ক। তো যাই হোক, আমি আবারও বলছি, একটি অ্যাসিডের আণবিক ভর হলো 63, ওই অ্যাসিডের 1.89 গ্রামকে পানিতে দ্রবীভূত করে দ্রবণের আয়তন আমি তৈরি করলাম 200 ঘন সেন্টিমিটার। ওই দ্রবণে কত ঘন সেন্টিমিটার আমি যদি পানি যোগ করি, মানে ওই দ্রবণে কতটুকু পানি যোগ করলে ওই দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার দ্রবণে পরিণত হবে।
একদম একটা বিখ্যাত সূত্র যেটা তোমরা বারবার করে আসছো, আমি আবারও করছি যে এই জাতীয় প্রবলেম আসলে এভাবেই সলভ করবে। যে আমরা জানি S সমান W ভাগ mv গুণন 1000। এখানে বন্ধুরা আমাদের লাগবে হচ্ছে যে কতটুকু পানি যোগ করলে আমার আয়তন লাগবে। এর মানে আমরা মিশ্রণের আয়তনটা বের করব, যে আয়তন ইজ ইকুয়াল টু W ভাগ SM গুণন হচ্ছে 1000। তো বন্ধুরা এখানে দেখো যে এখানে W কত দেয়া আছে, 1.89 গ্রাম দেয়া আছে, ঠিক কি না? যে 1.89 গ্রাম মিশ্রিত করব। আণবিক ভর দেয়া আছে 63, এটা কোশ্চেনে দেয়া আছে, তোমাদের কোনো টেনশনের কারণ নেই। আর ঘনমাত্রা বন্ধুরা বানাবো কত, 0.1 মোলার। 0.1 মোলার আমি ঘনমাত্রা তৈরি করতে চাই। এখানে তাহলে মিশ্রিত দ্রবণের আয়তনটা কত হবে? তাহলে এখানে W হচ্ছে 1.89 1000 আর হচ্ছে ঘনমাত্রা 0.1, আণবিক ভর হচ্ছে 63। বন্ধুরা ক্যালকুলেশন করে ফেলো, ক্যালকুলেশন করে কমেন্টস করো এবং আমাকেও হেল্প করো। তো বন্ধুরা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই 300 ঘন সেন্টিমিটার। সবাই দেখো ক্যালকুলেশন ঠিক আছে কিনা? ক্যালকুলেশন ঠিক না থাকলে তোমার যেটা ঠিক ওইটাই ঠিক, তো এখানে আমরা হতাশ হব না। তো যাই হোক, আমাদের আয়তন আমি যদি মিশ্রণের আয়তন বন্ধুরা তৈরি করেছিলাম কত, 200 ঘন সেন্টিমিটার, আর আমার আয়তন বানাতে হবে কত, 300 ঘন সেন্টিমিটার। এর মানে কি? এর মানে হলো আরো যে 100 ঘন সেন্টিমিটার বাকি রইলো, ওই 100 ঘন সেন্টিমিটার পানি যোগ করতে হবে, তাহলে ওই মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা হবে 0.1 মোলার। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে লেখো যে অতএব H2O যোগ করতে হবে, H2O যোগ করতে হবে 300 বিয়োগ 200 ঘন সেন্টিমিটার সমান 100 ঘন সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে 100 ঘন সেন্টিমিটার আমি যদি পানি যোগ করি, দেখো আমি যদি 100 ঘন সেন্টিমিটার পানি যোগ করি তাহলে ওই মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা হবে 0.1 মোলার। আশা করি তোমরা প্রশ্নটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। সবাই 1 সেকেন্ডের মধ্যে ঝটপট করে নাও, আমি তোমাদের একটু কমেন্টসটা দেখি তোমরা কি করেছো। ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে আমরা সরাসরি চলে যাব 4 নম্বর কোশ্চেনে। আমরা বলতে না বলতে 3টা কোশ্চেন আমরা শেষ করে ফেললাম। এবার আমরা চলে যাই আজকের 4 নম্বর কোশ্চেন। এই 4 নম্বর কোশ্চেন আরো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমি লিখলে তোমরা বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ। সবাই লেখো যে 50 ml সেমিমোলার দ্রবণ, 50 ml সেমিমোলার H2SO4 দ্রবণ এবং 100 ml ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে একত্রে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি ঘনমাত্রা ও pH গণনা করো। তো শিক্ষার্থী বন্ধুরা এই এমন একটা প্রশ্ন, এটা সৃজনশীল প্রশ্ন হিসেবে উদ্দীপকে থাকে। দুইটা পাত্র দেয়া থাকবে অথবা 3টি পাত্র দেয়া থাকবে। আমরা 2টা অঙ্কই করব, 2টা পাত্র দিয়েও করব, 3টি পাত্র দিয়েও করব। তো শিক্ষার্থী বন্ধুরা এটা চিত্রের মাধ্যমেও থাকতে পারে যে 2টা পাত্র দেয়া আছে, যার একটার মধ্যে সালফিউরিক অ্যাসিড 50 ml ঘনমাত্রা 0.5 মোলার, আর একটা পাত্র দেয়া থাকবে 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড যার ঘনমাত্রা ডেসিমোলার।
A প্লাস বি হলে অর্থাৎ দুইটা পাত্র একত্রে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কেমন হবে, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কেমন হবে এবং মিশ্রিত দ্রবণের পিএইচ কত হবে হিসেব করো। তো প্রশ্নটা এভাবেও আসতে পারে, সো তোমাদের টেনশনে করার কোনো কারণ নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমি আরো একটু বলে রাখি, এই জাতীয় প্রশ্নগুলো আমরা 4 থেকে 5টা নিয়মে সমাধান করতে পারি। আবারও বলছি, এই জাতীয় প্রশ্নগুলো আমরা 4 থেকে 5টা নিয়মে সমাধান করতে পারি। তোমরা যে নিয়মটা ইতোমধ্যে জানো ওই নিয়মেও করতে পারো। আমি তোমাদের সেই জানা নিয়মেই এখন আমি সলভ করব এবং আরেকটা অঙ্ক করব আমি 3টি পাত্র দিয়ে। ওই 3টা পাত্রের মিশ্রিত দ্রবণের প্রকৃতি, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা এবং মিশ্রিত দ্রবণের পিএইচ আমি হিসেব করব, তবে সেটা করব আমি অন্য নিয়মে। এর মানে আমি আজকে তোমাদেরকে এই জাতীয় অঙ্ক সমাধানের জন্য আমি 2টা নিয়ম শিখিয়ে দিব, যেই 2টা নিয়ম অত্যন্ত জনপ্রিয় এবং 2টা জনপ্রিয় নিয়মে তোমরা সবসময় এই জাতীয় সমস্যাগুলো সমাধান করবে। তো আমি প্রথমে এই অঙ্কটা আজকে হোয়াইট বোর্ডে তোমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছ, আমি এই অঙ্কটি ফার্স্ট পপুলার নিয়মে করব। এরপরে আমি তোমাদের একটা এসডব্লিউ দিব। এরপরে আমি 3টা পাত্র মুছে দিয়েছি, কারণ হোয়াইট বোর্ডে আমাদের ml 50 ml 0.5 মোলার H2SO4। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে আমি আগেই বলেছি যে এটার সাথে তোমরা আয়তনের সাথে তোমরা ঘনমাত্রাকে গুণ করবে, তাহলে কত দাঁড়াচ্ছে 50 গুণন 0.5। আমরা 0.5 টা বন্ধুরা কোথায় পেলাম? ওই যে সেমিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ যে কথা 0.5 মোলার একই কথা। তাহলে এত ml 1 মোলার H2SO4 দ্রবণ। তাহলে বন্ধুরা এটা ক্যালকুলেশন করলে কত হয় 25 ml। এটা ক্যালকুলেশন করলে হয় 25 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। আরেকটা দ্রবণ আমার দেয়া আছে, আরেকটা দ্রবণটার নাম হচ্ছে 100 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এটা আমরা ঠিক একই নিয়মে করব। 100 গুণন 0.1 এত ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। এটাকে আমরা ক্যালকুলেশন করলে বন্ধুরা কত পাই? 10 ml পাই। যে 10 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রসেসটা কেন করলাম? এই প্রসেসটা করলাম যেহেতু আমি মিশ্রিত দ্রবণ তো যাই হোক, একটু বৈদ্যুতিক গোলযোগের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকে একটু বৈদ্যুতিক সমস্যা বারবারই দেখা দিচ্ছে, তো এজন্য আমি তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তো দেখো যে দ্রবণের ঘনমাত্রা আমি পাত্র যে কয়টাই নেই সবগুলো দ্রবণের ঘনমাত্রা আমি সেম এককে আনবো, অর্থাৎ 1 মোলার। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো কারণে 2টা পাত্র বা 3টা পাত্র দেয়া আছে যার ঘনমাত্রা সাপোজ 0.1 মোলার করে দেয়া আছে, তাহলে কিন্তু আমার এই প্রসেসটা না করলেও চলবে, কারণ সবগুলো পাত্রের ঘনমাত্রা 0.1 মোলার। তো আমরা এই প্রসেসটা তখনই করব যখন ভিন্ন ঘনমাত্রা দেয়া থাকবে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল 0.1 মোলার এবং সালফিউরিক অ্যাসিড ছিল 0.5 মোলার। দুইটা ভিন্ন ঘনমাত্রা থাকার কারণে এটাকে আমি প্রসেস করে সেম ঘনমাত্রায় এনেছি। এজন্য আমাদেরকে এই প্রসেসটা করা। আমরা সূত্রের মধ্যেও এই প্রসেসটা করার একটা সূত্র দিয়েছিলাম। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা লিখব যে সংশ্লিষ্ট বিক্রিয়াটি নিম্নরূপ। সংশ্লিষ্ট বিক্রিয়াটি নিম্নরূপ, অর্থাৎ মিশ্রণ দুটাকে যদি দ্রবণ দুটাকে যদি একত্রে করি তাহলে কার সাথে কার দেখা হবে? যে সালফিউরিক অ্যাসিডের সাথে দেখা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আর তোমরা বন্ধুরা ভালো করে জানো অ্যাসিড এবং ক্ষার দেখা হলে কি উৎপন্ন হয়? অ্যাসিড এবং ক্ষার দেখা হওয়া মাত্রই লবণ আর পানি উৎপন্ন হয়। এখানে কি উৎপন্ন হবে? সোডিয়াম সালফেট লবণ উৎপন্ন হবে আর উৎপন্ন হবে বন্ধুরা পানি। আমি আবারও বলছি, কোন গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ করা অত্যাবশ্যক, অর্থাৎ করতেই হবে। অর্থাৎ এখানে আমি সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন দেখতে পাচ্ছি 2টা আর এখানে দেখতে পাচ্ছি 3টা। তাহলে এখানে দেখো সোডিয়াম আছে 2টা, তাহলে এখানে আমরা 2 দিলাম।
আর হাইড্রোজেন হয়ে গেল 4টা, এখানে আমরা 2 দিলাম। তাহলে কি হয়ে গেল বন্ধুরা? আমাদের রাসায়নিক সমীকরণের সমতা হয়ে গেল। এখন আমরা এখান থেকে কি বুঝতে পারছি দেখো তো, যেখান থেকে দেখতে পাচ্ছি যে অতএব যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্যাট মিন্স 1 মোল সালফিউরিক অ্যাসিড। বন্ধুরা, এই রাসায়নিক সমীকরণটি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই লাইনটা করা, অর্থাৎ যে কত মোল ক্ষার দ্বারা কত মোল অ্যাসিড প্রশমিত হয়, অথবা কত মোল অ্যাসিড দ্বারা কত মোল ক্ষার প্রশমিত হয়, এই জিনিসটা বের করার জন্যই মূলত আমাদের এই বিক্রিয়াটি এখানে করা হচ্ছে। তাহলে এখন তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে, স্যার যে অ্যাসিড এবং ক্ষার কোনটা কোন পাশে রাখবো? হ্যাঁ, এটা তোমাদের আমরা দেখতে বুঝতে পারবো যে অ্যাসিডের আয়তন হচ্ছে 25 ml, ক্ষারের আয়তন হচ্ছে 10 ml। জেনারেলি, আমি এটা নিয়ম বলছি না, সাধারণত যে যার আয়তনটা কম আছে সেটাই তোমরা বাম পাশে রাখবে। অর্থাৎ 10 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা বাম পাশে রেখেছি, যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত হয় 1 মোল সালফিউরিক অ্যাসিড। এই কথার অর্থ কি বন্ধুরা? আমি উপর থেকে একটু মুছে দিচ্ছি। তাহলে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্যাট মিন্স 1 মোল সালফিউরিক অ্যাসিড। এই কথার অর্থ হচ্ছে যে অর্থাৎ যে 2 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত হয় 1 ml 1 মোলার H2SO4 দ্রবণ। তো শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো। তাহলে 2 ml, তাহলে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, এই কথাটির অর্থ হচ্ছে যে 2 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত হয় 1 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। তাহলে আমরা কি লিখতে পারি যে বন্ধুরা, সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু দেওয়া ছিল প্রশ্নের মধ্যে? যে সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা পেয়েছিলাম 10 ml, অর্থাৎ 10 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত হয় 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত হয় কত বন্ধুরা? যে 10 গুণন 1 ডিভাইডেড বাই 2 এত ml 1 মোলার H2SO4 দ্রবণ, অর্থাৎ যে 5 ml 1 মোলার H2SO4 দ্রবণ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আমার ক্ষার ছিল 10 ml 1 মোলার ক্ষার ছিল। এই 10 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দ্বারা প্রশমিত হয় মাত্র 5 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ, কিন্তু দেওয়া আছে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ 25 ml 1 মোলার। তাহলে বন্ধুরা দ্রবণে কে থেকে যাবে? সালফিউরিক অ্যাসিড থেকে যাবে। অতএব দ্রবণে অবশিষ্ট H2SO4 এর পরিমাণ হচ্ছে 25 বিয়োগ 5 এত ml 1 মোলার H2SO4, অর্থাৎ 20 ml 1 মোলার H2SO4। তাহলে বন্ধুরা দ্রবণে দেখো 20 ml 1 মোলার 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ, অর্থাৎ 20 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ, 20 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ আমার মিশ্রিত দ্রবণে অবশিষ্ট এটা রয়ে গেল। আর দ্রবণে যে অবশিষ্ট থেকে যাবে, মিশ্রণের প্রকৃতিটা বন্ধুরা তার মতোই হবে। তাহলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে? অতএব মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। তো বন্ধুরা তাহলে মিশ্রণের প্রকৃতি কেমন হলো? অম্লীয়। তাহলে আমরা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এবার আসি ঘনমাত্রা কত। এবার ঘনমাত্রা নির্ণয় করব। এই প্রশ্নটাকে আমরা কি নির্ণয় করব বন্ধুরা? ঘনমাত্রা নির্ণয় করব। ঘনমাত্রা নির্ণয় করতে গেলে দেখো আমাদের একটা সূত্র জানা আছে যে উই নো যে V1S1 = V2S2
এখানে এখানে V1 কত, S1 কত? বন্ধুরা এখানে V1 হচ্ছে 20 ml আর S1 হচ্ছে 1 মোলার। আমরা V2 বের করব, অতএব S2 সমান ওয়াট? বন্ধুরা এখানে V2 টা কত ছিল? 50 ml আর 100 ml। 50 আর হচ্ছে 100 সমান হচ্ছে 150 ml। অর্থাৎ দুইটা অ্যাসিডের দ্রবণ একসাথে মিশ্রিত করলে যে আয়তনটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের V2, অর্থাৎ 150 ml। 150 ml। তাহলে বন্ধুরা আমরা S2 বের করে ফেলি। তাহলে V1 S1 ডিভাইডেড বাই V2। এখানে V1 কত? 20, S1 কত? S1 হচ্ছে 1 আর V2 হচ্ছে 150। তাহলে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি বন্ধুরা? সবাই হেল্প করো। 0.133 মোলার। এটাই হচ্ছে আমাদের যে সালফিউরিক অ্যাসিড যেটুকু অবশিষ্ট দ্রবণে রয়ে গেল ওই অবস্থায় দ্রবণের ঘনমাত্রা, সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.133 মোলার। এটি হচ্ছে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা। এবার আমি চলে যাব মিশ্রিত দ্রবণের পিএইচ কত। তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করো যে পিএইচ, আমরা যদি পিএইচ বের করতে চাই, পিএইচ বের করতে চাই, তাহলে আমাদের কিন্তু জানা আছে যে পিএইচ মানে কি? যে পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা। এখানে বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, আমার দ্রবণে রয়ে গেছে কি? সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড দ্রবণে কয়টা প্রোটন প্রদান করে বন্ধুরা? 2টা প্রোটন প্রদান করে। তাহলে এখানে যে প্রোটনের ঘনমাত্রা তথা দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.133। যেহেতু 2টা প্রোটন প্রদান করে এজন্য আমরা কত দ্বারা গুণ করব? আমরা 2 দ্বারা গুণ করব। কেননা অর্থাৎ সালফিউরিক অ্যাসিড দ্রবণে 2টা প্রোটন প্রদান করে, এজন্য ঘনমাত্রাকে তোমরা কত দ্বারা গুণ করবে? 2 দ্বারা গুণ করলে আমরা প্রোটনের ঘনমাত্রা পেয়ে যাব। তো 2 দ্বারা গুণ করলে আমরা যেটা পাবো বন্ধুরা, এখানে বের করলাম না, তাহলে মাইনাস লগ 2 গুণন 0.133। আমরা ক্যালকুলেশন করে ফেলি। আমরা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0.58। তোমরা ক্যালকুলেশন করে ফেলো। ক্যালকুলেশন করে তোমরা যেটা সঠিক পাবে সেটাই হবে আনসার। সো ক্যালকুলেশনে কম বেশি হলে তোমরা হতাশ হবে না। তো আজকে অত্যন্ত গরম এবং ইলেকট্রিসিটি গোলযোগ, এজন্য আমি আবারও আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। আমরা লাস্ট অঙ্কটা সলভ করব আজকের দিনের জন্য। বন্ধুরা এবার তোমরা একটা SW নিয়ে নাও। এই নিয়ে তোমরা একটা SW করে ফেলবে। আজকের 5 নম্বর কোশ্চেন, আজকের দিনের জন্য 5 নম্বর কোশ্চেন, এটা SW করবে 10%। আমি এটা সহজ করে দিই, পাত্র আকারে দিয়ে দিই, তোমরা সলিউশন করে ফেলবে। এখানে 10% HCl দ্রবণ দেয়া আছে, যার আয়তন দেয়া আছে 100 ml, আর এখানে দেয়া আছে 200 ml সেমিমোলার সোডিয়াম কার্বনেট। 10% HCl 100 ml আর সোডিয়াম কার্বনেট দেয়া আছে 200 ml সেমিমোলার সোডিয়াম কার্বনেট। এটা দিলাম এ পাত্র। বন্ধুরা পরীক্ষা এইভাবেও আসতে পারে, আবার প্রশ্ন আকারেও আসতে পারে। তাহলে যে A প্লাস B হলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি, ঘনমাত্রা ও pH বের করো। তোমরা এই অঙ্কটা আমি একটু আগে যে নিয়মে করলাম ঠিক একই নিয়মে এই অঙ্কটাও তোমরা সমাধান করবে। তোমরা এটা সমাধান করে পিকচার উঠিয়ে আমার কমেন্টস বক্সে কমেন্টস করবে, আমি দেখে পরবর্তীতে তোমাদের হয়েছে কিনা তা আমি জানিয়ে দিব। তো যাই হোক, সরাসরি এখন আমরা আজকে 3টা পাত্র দিয়ে কি হবে, এটা তো করলাম 2টা পাত্র।
এই অধ্যায়ের অম্লনীতি এবং ক্ষারনীতির আরো একটি সমাধান করছি, সেটি হলো 3টি পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কেমন হবে এইটা। তবে বন্ধুরা আমি বলে রাখি যে আমি 3টা পাত্র এই নিয়মে করব না, আমি ভিন্ন নিয়মে করব, ওটাও একটা ভালো নিয়ম। তোমরা এই 2টা পাত্র সেই নিয়মে করতে পারবে, অথবা একটু আগে যে নিয়ম করলাম এই নিয়মে তোমরা এখন 3টা পাত্রের দ্রবণ মিশ্রিত করলে কি হবে এটাও করতে পারবে। তো আমি তোমাদেরকে 2টি নিয়ম শেখাতে চাচ্ছি, এজন্য আমার ভিন্ন নিয়মে এখন একটা অঙ্ক করব আমি। চলো আমরা আজকে 6 নাম্বার কোশ্চেনে চলে যাই। আজকের দিনের জন্য 6 নাম্বার কোশ্চেন। তো সবাই দেখো, আমি পাত্র আকারে দিচ্ছি, তাহলে তোমাদের দ্রুত উঠাতে সুবিধা হবে। আজকের শেষ কোশ্চেন, 40 ml 0.25 মোলার অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। তো বন্ধুরা 40 ml 0.25 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ, এটা হচ্ছে আমার এ পাত্রের মধ্যে রাখা আছে, আর বি পাত্রের মধ্যে, আর হচ্ছে সি পাত্রের মধ্যে। বি পাত্রে কি রাখা আছে? এখানে হচ্ছে 80 ml 0.6 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, 80 ml 0.6 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। আর সি পাত্রের মধ্যে রাখা আছে 150 ml 0.1 মোলার H2SO4 দ্রবণ, H2SO4 দ্রবণ। তো শিক্ষার্থী বন্ধুরা, 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। এখন আমাদের কোশ্চেন হলো যে A প্লাস B প্লাস C হলে, অর্থাৎ A পাত্রের দ্রবণ, B পাত্রের দ্রবণ আর C পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি, ঘনমাত্রা ও pH হিসেব করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই লাস্টের যে দুটো অঙ্ক করলাম, এই দুটো অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে, তবে বুঝে শুনে প্র্যাকটিস করবে। তো চলো আমরা এটার এখন সমাধান দিব। আমি একটু ভিন্ন নিয়মে করতে যাচ্ছি, এজন্য তোমাদেরকে বলে রাখি ভিন্ন নিয়মে করতে গেলে আমাদের প্রথমে প্রত্যেকটা পাত্রের মোল বের করতে হবে। তো প্রথমে আমরা বের করি H2SO4 এর মোল। প্রথমে আমরা বের করি H2SO4 এর এই পাত্র, H2SO4 এর মোল এই পাত্রের ক্ষেত্রে লিখতে পারো H2SO4 এর মোল। এটা যদি আমি মোল বের করতে চাই, VS ডিভাইডেড বাই বন্ধুরা 1000। তোমরা কি ভুলে গেছো যে আয়তন এবং ঘনমাত্রা দেয়া থাকলে তার ঘনমাত্রা, তার মোল সংখ্যা বের করার নিয়ম হলো VS ভাগ 1000। তো সেক্ষেত্রে আমরা V কত পাচ্ছি 40, ঘনমাত্রা কত পাচ্ছি 0.25 ডিভাইডেড বাই 1000। এটাকে আমরা ক্যালকুলেশন করছি, তোমরা নিচে নিচে করবে, আমি পাশাপাশি করছি তোমাদের। সরি, এই পাত্রে আমার বন্ধুরা এই পাত্রে রাখা আছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, অ্যাসিটিক অ্যাসিডের মোল। তাহলে এখানে কি চেঞ্জ হবে? অ্যাসিটিক অ্যাসিড কত আছে? এখানে ঠিক আছে 40 গুণন 0.25। তাহলে আমার ক্যালকুলেশন করলে কত হচ্ছে 0.01 মোল, 0.01 মোল। তোমরা একবার ক্যালকুলেশন করে দেখো যে 40 গুণন 0.25 ডিভাইডেড বাই 1000 কাজ করলে হয় 0.01 মোল। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের আমরা মোল বের করলাম। এবার বি পাত্রের ক্ষেত্রে বি পাত্রে দেয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সমান VS ভাগ 1000। এখানে V হচ্ছে 80, S হচ্ছে 0.6 ডিভাইডেড বাই 1000। তাহলে এটা যদি আমরা করি তাহলে রেজাল্ট কত আসে 0.048, 0.048 এত মোল। তো শিক্ষার্থী বন্ধুরা,
ইতিমধ্যে আমরা এ পাত্র এবং বি পাত্রের মোল বের করে ফেলেছি। তোমরা একইভাবে তৃতীয় পাত্রের মোল বের করো। যে সি পাত্রের মোল, সি পাত্রের ক্ষেত্রে, তো বন্ধুরা সি পাত্রের ক্ষেত্রে আমি একটু করে মুছে নেই। তাহলে সি পাত্রের ক্ষেত্রে বন্ধুরা কত হবে? সি পাত্রে কি দেয়া আছে? H2SO4 এর মোল, এত এর মোল, এত এর মোল হচ্ছে BS ভাগ 1000। তাহলে বন্ধুরা এখানে ভি কত? এখানে ভি হচ্ছে 150, এস কত? 0.1 ডিভাইডেড বাই 1000। তাহলে আমরা কত পাচ্ছি? তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 0.015 মোল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরকম 3টা পাত্র দেয়া থাকুক, 5টা পাত্র দেয়া থাকুক, ওটা আমার দেখার বিষয় না। আমরা প্রত্যেকটা পাত্রের মোল সংখ্যা বের করব। আমরা ইতিমধ্যে প্রত্যেকটা পাত্রের মোল সংখ্যা বের করে ফেলেছি। শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমরা মোল সংখ্যা বের করলা, এখানে তোমার একটা জিনিস প্রতীয়মান হচ্ছে যে দুইটা অ্যাসিডের মোট মোল সংখ্যা আর ক্ষারের মোল সংখ্যা থেকে বেশি না কম সেটা তোমরা একটু যাচাই করো। দুইটা অ্যাসিডের মোট মোল সংখ্যা, আমি আবারও বলছি, দুইটা অ্যাসিডের মোট মোল সংখ্যা ক্ষারের মোল সংখ্যার চেয়ে বেশি নাকি কম, এই দুটা যোগ করে দুইটা অ্যাসিডের মোল সংখ্যা যোগ করো, ক্ষারের মোল সংখ্যার সাথে কম্পেয়ার করো। যদি যার মোল সংখ্যা বেশি হবে দ্রবণে সেটাই থেকে যাবে, অর্থাৎ মিশ্রণের প্রকৃতিটা তার মতোই হবে। যদি অ্যাসিড থেকে যায় তাহলে দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিড, যদি ক্ষার থেকে যায় তাহলে দ্রবণের প্রকৃতি হবে ক্ষার। আমরা দেখি যে দেখো, যতএব দেখা যাচ্ছে যে, তো বন্ধুরা দেখো যে অতএব দেখা যাচ্ছে যে অ্যাসিডের মোট মোল সংখ্যা, অ্যাসিডের মোট মোল সংখ্যা অপেক্ষা ক্ষারের মোট মোল বেশি। কাজেই মিশ্রণটির প্রকৃতি হবে ক্ষারীয়। বন্ধুরা, অনেক সময় পরীক্ষায় মিশ্রণের প্রকৃতি চায় যে মিশ্রণের প্রকৃতি বের করো। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ছোট্ট একটা এই দুটা সূত্রের মাধ্যমে, অর্থাৎ n সমান VS ভাগ 1000, এই সূত্রের মাধ্যমে তোমরা 1 মিনিটের মধ্যে পড়ে তোমরা কম্পেয়ার করে বলে দিতে পারবা যে মিশ্রণের প্রকৃতিটা কেমন। তো যাই হোক, তাহলে মিশ্রণের প্রকৃতিটা হবে বন্ধুরা কি? মিশ্রণের প্রকৃতিটা হবে ক্ষারীয়। এখন আমরা বের করব মিশ্রণের ঘনমাত্রা, আর হচ্ছে আমরা বের করব pH। এখন দেখো যে এখন আমরা লাস্ট অঙ্কের লাস্টের দিকে আছি, কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করে দিব। যে তুল্য সংখ্যা, সূত্রটি হচ্ছে, আমি আবার দেখাচ্ছি, তুল্য সংখ্যা। বন্ধুরা, যেটা মিশ্রিত দ্রবণে অবশিষ্ট থেকে যাবে তাকে লিখবে তোমরা বাম পাশে, অর্থাৎ তুল্য সংখ্যা গুণন মোল সংখ্যা। বন্ধুরা, মিশ্রণে কে থেকে গিয়েছে? ক্ষার, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রণে অবশিষ্ট থেকে যাওয়ায় এটাকে আমরা আগে লিখব সোডিয়াম হাইড্রোক্সাইড। দ্যাট মিন্স তুল্য সংখ্যা গুণন মোল সংখ্যা, তুল্য সংখ্যা গুণন মোল সংখ্যা অফ অ্যাসিটিক অ্যাসিড CH3COOH প্লাস তুল্য সংখ্যা গুণন মোল সংখ্যা অফ H2SO4। অর্থাৎ ক্ষারের সাথে দুইটা অ্যাসিড প্রশমিত হয়, এজন্য দুইটা অ্যাসিডের তুল্য সংখ্যা গুণন মোল সংখ্যা মাঝখানে দিব যোগ। কে প্রশমিত হয়? ক্ষার প্রশমিত হয়। আর মিশ্রিত দ্রবণে কে থেকে গেল? ক্ষার থেকে গেল। যে থেকে যাবে তাকে আমরা বাম পাশে রাখবো।
বা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত 1 আর এর মোল সংখ্যা আমি ধরে নিলাম n। অর্থাৎ এটা দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের কত মোল এই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। তাহলে 1 গুণন n ইজ ইকুয়াল টু এখানে তুল্য সংখ্যা কত 1 গুণন অ্যাসিটিক অ্যাসিডের মোল সংখ্যা কত বন্ধুরা তোমরা বের করো। আমরা বের করেছি, তোমরা একটু খেয়াল করো। 0.01 যোগ সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা 2, এর মোল সংখ্যা কত বন্ধুরা 0.015 বা এখানে n সমান কত বন্ধুরা, এখানে তোমরা ক্যালকুলেশন করে ফেলো। এখানে ক্যালকুলেশন করলে যেটা হয় 0.01 যোগ 2 গুণন 0.015 ডিভাইডেড বাই 1। তাহলে আমরা কত পাচ্ছি 0.04 মোল পাচ্ছি। তাহলে বন্ধুরা এখানে মিশ্রিত দ্রবণে যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা যে থেকে গেল, এখন কতটুকু অবশিষ্ট থাকলো আর কতটুকু ব্যবহার হলো। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার হয়েছে 0.04 মোল, তাহলে অবশিষ্ট থাকলো কত? তাহলে তোমরা লিখে ফেলো যে অতএব অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সমান বন্ধুরা অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল আগে ছিল 0.048 আর এখন বের হলো 0.04। তাহলে এত মোল আগে ছিল 0.048 মোল আর আমার কাজে লেগেছে 0.04 মোল। তাহলে অবশিষ্ট থাকলো কত 0.008 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আমার দ্রবণে অবশিষ্ট থাকলো। যদি প্রশ্নটা এমন হয় যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি বের করো এবং মিশ্রিত দ্রবণে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকলো, অর্থাৎ 0.008 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকলো। আবার প্রশ্ন যদি বলতো যে কি পরিমাণ, মানে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ অবশিষ্ট থাকলো, তাহলে এটাকে আমরা যদি 40 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা গ্রামে পেয়ে যাব। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এত গ্রাম অবশিষ্ট থাকলো। তো গ্রামে থাকুক আর মোলে থাকুক আমরা সহজে এখন বের করতে পারব। এখন আমরা আসি মিশ্রণের মোট আয়তন কত দেয়া ছিল। আবার মিশ্রণের মোট আয়তন কত দেয়া ছিল বন্ধুরা? 40 ml দেওয়া ছিল, 80 ml দেওয়া ছিল, 150 ml দেওয়া ছিল, মোট হচ্ছে 270 ml। এটাকে আমরা লিটার এককে নিলাম, অর্থাৎ মিশ্রণের মোট আয়তন হচ্ছে 250 ml। বন্ধুরা যখন আমরা মোল এককে কোনো কিছু বের করব তখন আমরা আয়তন নিব লিটারে। আমি আবারও বলছি, যখন মোল এককে কোনো কিছু বের করব তখন আমরা আয়তন নিব লিটারে, কারণ ঘনমাত্রার সূত্র হচ্ছে C সমান N ভাগ V আর ভিটা হবে লিটার এককে প্রকাশিত। তাহলে বন্ধুরা আমরা একটু বুঝে নিচ্ছি, ঘনমাত্রা বের করব। অতএব আমাদের সেই কাঙ্ক্ষিত ঘনমাত্রা, কার ঘনমাত্রা? সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। C সমান কত বন্ধুরা? N ভাগ V আর ভিটা হচ্ছে লিটার এককে প্রকাশিত। আমার কতটুকু রয়েছে অবশিষ্ট দ্রবণ? 0.008 আর আয়তন কত পেয়েছি? 0.270। তাহলে আমরা কত হচ্ছে আমাদের 0.0296। এত কি বন্ধুরা? মোল পার লিটার। এটা যদি মোল হয় আর এটা যদি লিটার হয় তাহলে মোল পার লিটার, আর মোল পার লিটার যে কথা আর বড় হাতের M বন্ধুরা একই কথা। এটা আমরা ঘনমাত্রা বের করে ফেললাম, আর একটু বাকি রয়েছে, সেটা হলো pH নির্ণয়। তো বন্ধুরা তোমরা জানো যে pH যদি আমরা বের করতে চাই ক্ষারের ক্ষেত্রে তাহলে সরাসরি সূত্র নেই। তাহলে ক্ষারের সূত্রটা হচ্ছে, এখন আমরা pH বের করব। যে ক্ষারেরটা বের করতে গেলে আমাদেরকে আগে pOH বের করতে হবে। pOH কত? -log
OH মাইনাস আয়নের ঘনমাত্রা। তো মাইনাস লগ 0.0296। তো বন্ধুরা এখানে কিন্তু আমি আর কিছু লিখলাম না, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে বিয়োজিত হয়ে সোডিয়াম প্লাস আর হচ্ছে OH মাইনাস আয়ন উৎপন্ন করে। তাহলে OH মাইনাস আয়নের ঘনমাত্রাটা হবে 0.0296 0.0296 মোলার। এখানে যেহেতু 1 মোল উৎপন্ন হয়েছে এজন্য আমরা 1 দ্বারা গুণ করলাম। 1 দ্বারা গুণ করলে হবে, না করলেও হবে। তবে যারা এক ক্ষারকীয় বা এক অম্লীয় তাদের ক্ষেত্রে তার লেখার দরকার নেই। যারা দ্বিক্ষারকীয় বা ত্রিক্ষারকীয় অথবা দ্বিঅম্লীয় বা ত্রিঅম্লীয় তাদের ক্ষেত্রে আমরা এই পাঁচটা লিখে থাকি। তো যাই হোক, এটাকে ক্যালকুলেশন করলে কত হয় বন্ধুরা? এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1.53। আবার আমরা জানি pH প্লাস POH সমান হচ্ছে 14। অতএব pH সমান হচ্ছে 14 বিয়োগ POH। এর মানে 14 বিয়োগ 1.53। এর মানে বন্ধুরা কত? 12.47। 12.47। এই আমাদের কাঙ্ক্ষিত pH বের হয়ে গেল। সেই আমাদের তিনটা পাত্রের দ্রবণ যখন একসাথে মিশ্রিত করলাম, আমরা মিশ্রিত করলাম, তখন মিশ্রিত দ্রবণের প্রকৃতি, ঘনমাত্রা এবং pH কত বের হচ্ছে সেটা আমরা পেয়ে গেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, একটা সুন্দর একটা কোশ্চেন ছিল এবং সুন্দর একটা আনসার দিয়ে দিলাম। এই যে আমরা দুটা নিয়মে অঙ্ক করলাম, একটা করলাম দুটা পাত্র একটা নিয়মে করলাম, তিনটা পাত্র আরেকটা নিয়মে করলাম। ইচ্ছা করলে এই যে তিনটা পাত্রের নিয়ম যেভাবে করলাম এই নিয়মে তুমি আগের অঙ্কটাও সমাধান করতে পারো। এটা তোমার ইচ্ছা, অ্যাজ ইয়োর উইশ। তো যাই হোক, এখন আর কথা নয়, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো তোমরা সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আর আরো একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু SW গুলো জমা দিচ্ছ না। তোমরা গত ক্লাসের SW প্লাস আজকের SW গুলো দ্রুত করে পিকচার উঠিয়ে আমার কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করবে, আমি দেখে দিব হয়েছে কিনা। তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমাদের অনলাইন ক্লাসে প্রতিদিন ঠিকমতো নিয়মিত অংশগ্রহণ করছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও তোমাদেরকে একটা অগ্রিম ধারণা দিচ্ছি যে সম্ভবত ঈদের পরপরই শুরু হতে পারে আমাদের অনলাইন এক্সাম, যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, না খোলা হয়। তাহলে আমরা একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জ্ঞাতার্থে আমি আবারও বলছি যে ঈদের পরপরই তোমাদের হতে পারে যে অনলাইন এক্সাম, সেটা ফার্স্ট ইয়ার ফাইনালের জন্য হতে পারে। তো যাই হোক, তোমরা মানসিকভাবে, তোমরা শারীরিকভাবে সুস্বাস্থ্য থেকে আমাদের ক্লাসগুলো করে এবং তোমাদের পার্সোনাল পড়াশোনাগুলো করে সামনের দিকে এগিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো।